26 এপ্রিল বুধবার রাত 8টায় খালেদ মহিউদ্দিন আছে রিসপিকে জানিয়ে দিচ্ছি শিরোনাম। চাঁপাইনবাবগঞ্জের আস্তানায় স্ত্রী সন্তান সহ জঙ্গি আবুর অবস্থান, সোয়াটের অভিযান শুরু। অর্ধেকের কম শিক্ষক নিয়ে 105 মেডিকেল কলেজ, ভোগান্তিতে শিক্ষার্থীরা। আপত্তিকর মন্তব্যের পরিচালকদের বয়কট, শাকিব খানের দাবি চক্রান্ত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জঙ্গি আস্তানায় চলছে সোয়াটের অভিযান। বাড়িটিতে স্ত্রী ও এক সন্তানকে নিয়ে মোহাম্মদ আবু নামে এক জঙ্গি অবস্থান করছে বলে ধারণা আইন শৃঙ্খলা বাহিনীর। আনুষ্ঠানিকভাবে অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ঈগল হান্ট। সন্ধ্যায় অভিযান শুরুর পর বাড়ির ভেতর থেকে বিস্ফোরণের উচ্চ শব্দ পাওয়া গেছে। শুরুতে গোলাগুলির আওয়াজ পাওয়া গেলেও কিছুক্ষণ পর তা থেমে যায়। অভিযান শুরুর আগে ভেতরে থাকা জঙ্গি আবুর মাকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়। তিনি মাইকে ছেলেকে আত্মসমর্পণের আহ্বান জানালেও আবু তা প্রত্যাখ্যান করেন। বাড়িটির আশপাশ থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। আশেপাশের এলাকায় জারি করা হয়েছে 144 ধারা। চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানার বিস্তারিত জানাতে আমাদের সাথে আছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। হাসিবুর রহমান, বিলু ভাই, এই মুহূর্তে সেই জঙ্গি আস্তানা যেটিকে আমরা বলছি তার কি অবস্থা আপনি দেখছেন? বড় ধরনের কোনো বোমা এই ধরনের শব্দ আছে। আর খুবই ঘটনার শুরু হবার পর প্রতিষ্ঠানে আধা ঘন্টার মতো সময় ঠিক বলে মানে গণনার মধ্যে চেষ্টা করেছি, তাতে রাত্রে আমি 100 রাউন্ডের মতো চেষ্টা করেছি। তারপরেও প্রচুর গুলি হয়েছে এবং আমি এমনও একটা সময় দেখেছি একই সাথে 1 সেকেন্ডের মধ্যে অন্তত 7 থেকে 8 চারিদিকে ঘিরে রাখার যে অবস্থা আছে সেই অবস্থানগুলো থেকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বাড়ি লক্ষ্য করে একের পর এক জিনিস করছে এবং ভিতর থেকেও মাঝে মধ্যে বোমার বা বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে। তবে কিন্তু আজকে আমি গুলির শব্দ বেশি থেকে কয়েকটি বোরের গুলির শব্দের মতো বলে আমার কাছে মনে হয়েছে। সাধারণত পুলিশ এখন ছোট বোরের গুলি সাধারণত ব্যবহার করে, সেক্ষেত্রে আমার ধারণা যে কয়েকটি বোরের গুলি হতে পারে। আর আমি বিগত বিশেষ করে গাইবান্ধা এবং অন্যান্য এলাকায় আছে বগুড়ার যেটা মসজিদে হামলার ঘটনা ছিল, সবথেকে কয়েকটি বোরের ব্যবহার করেছে, কয়েকটি বোরের গুলি ব্যবহার করেছে, কিন্তু সাধারণত সাধারণ মানুষের কাছে থাকে। আর এই ধরনের গুলির দুটি শব্দ আমার কাছে পড়েছে। আর এখন অবশ্য একেবারেই চুপচাপ রয়েছে, পরিস্থিতি একেবারেই। আমরা আপনাকে আসলে ভালো শুনতে পাচ্ছি না। আমরা আশা করব যে আপনি আর কোনো খবর থাকলে আপনি আমাদেরকে জানিয়ে দেবেন। রিসপিক একটি বিরতি নিচ্ছি। অর্ধেকেরও কম শিক্ষক নিয়ে চলছে দেশের 105টি মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম। প্রতি জেলায় একটি করে মেডিকেল কলেজ করার সরকারি পরিকল্পনার সংকট আরো বাড়াবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। চোখ জোড়ানো অবকাঠামো থাকলেও শিক্ষক সংকটে নাকাল কক্সবাজার মেডিকেল কলেজ। অধ্যাপকের 25টি পদের বিপরীতে নেই একজনও। সহযোগী ও সহকারী অধ্যাপকের যা পদ আছে, শিক্ষক নেই তার অর্ধেকও। শুধু একটি জেলা নয়, কক্সবাজারের মতো দেশের সব জেলার সরকারি বেসরকারি 105টি মেডিকেল কলেজের শিক্ষা ব্যবস্থার চিত্র একই। শিক্ষক সংকটে ক্লাস হয় না নিয়মিত, ব্যবহারিক ক্লাসের অবস্থা আরও খারাপ। অধ্যাপক সহ সকল পদে প্রয়োজনের তুলনায় শিক্ষক আছেন অনেক কম। আরো বেশি প্রফেসর শিক্ষক নিয়োগ দিলে আমরা আরো খুব ভালোভাবে আমাদের সব ক্লাস চালিয়ে যেতে পারবো, নিজেদেরকে আমরা ভালোভাবে গড়ে তোলার সুযোগ পাবো। এখানে যে পোস্টগুলো আছে, প্রফেসরদের পোস্টগুলো মানে যদি প্রফেসর নিয়োগ পাইতো তাহলে আমাদের যে পড়ার মানটা এটা আরেকটু বেড়ে যেত। স্বাধীনতার পর প্রথম 20 বছরে দেশে সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ছিল মাত্র 9টি, কিন্তু 1992 থেকে 2016 এই 24 বছরে এই সংখ্যা দাঁড়ায় 96-এ। নতুন কোনো মেডিকেল কলেজ সরকারি বা বেসরকারি এটা হওয়া উচিত না। শিক্ষক যেসব সাবজেক্টে মোটেই নাই, যেমন অ্যানাটমি, ফিজিওলজি, এইসব ফরেন্সিক মেডিসিন, অ্যানেস্থেশিয়া, এইসব জায়গায় যে ওই এলাকার লোককে কন্ট্যাক্টে দেওয়া যেতে পারে, বেসরকারি লোককেও আমরা একটা রিনিউমারেশন দিয়ে কাজ করাতে পারি। বিশেষজ্ঞরা বলছেন, উপযুক্ত শিক্ষা নিশ্চিত করা না গেলে বিপজ্জনক হয়ে উঠতে পারে দেশের চিকিৎসা ব্যবস্থা। শিক্ষার্থীরা হাতে কলমে শিক্ষা নিতে পারবে, সেগুলো ছাড়া যে ডাক্তার তৈরি হবে সে পরিপূর্ণ ডাক্তার হবে না। তার হাতে
ভুল চিকিৎসা বা অপচিকিৎসায় মানুষের মৃত্যুবরণ হতে পারে। এদিকে মেডিকেল কলেজের শিক্ষক সংকট উত্তরণে 5 সদস্যের কমিটি করেছে মন্ত্রণালয়। তবে সমস্যা সমাধানে লাগবে আরও কিছু সময়। এই সংকটটা কতটুকু আমরা নিরূপণ করতে পেরেছি, আমাদের স্ট্রেংথ কতটুকু আছে, আমরা এরপরে কতটুকু স্ট্রেংথ ইনক্রিজ করতে হবে এবং বিভিন্নভাবে কেউ প্রোডাকশন বাড়ানো যায় সেই চিন্তা ভাবনা বিভিন্নভাবে বিভিন্ন মিটিং আলোচনা হয়েছে। শিক্ষক সংকটের এই অবস্থার মধ্যেও প্রতি জেলায় একটি করে মেডিকেল কলেজ করার পরিকল্পনা করছে সরকার। হাসান মিসবাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেডিকেল কলেজের শিক্ষক সংকট নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরী আছেন আমাদের সঙ্গে। অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, মেডিকেল কলেজে এই তীব্র শিক্ষক সংকট কিভাবে সমাধান করা যেতে পারে বলে আপনি মনে করেন, যেখানে দেশে একটি মাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় রয়েছে? অধ্যাপক শরফুদ্দিন আহমেদ। আপনারা জানেন যে বাংলাদেশে বর্তমানে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ইতিমধ্যে সরকার আরো 2টি মেডিকেল বিশ্ববিদ্যালয় করেছে, একটি চট্টগ্রামে, একটি রাজশাহীতে, যেটা এখন অবকাঠামো নির্মাণের পরে ভবিষ্যতে পোস্ট গ্রাজুয়েট তৈরি হবে। শিক্ষক তৈরিতেও এখনো 5 থেকে প্রায় 10 বছর সময় সেখানে লাগবে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশে বর্তমানে সকল পোস্ট গ্রাজুয়েট শিক্ষা নিয়ন্ত্রণ করছে এবং বর্তমানে আমরা যে পরিমাণ শিক্ষক তৈরি করছি তাতে আরো বেশ কিছু সময় লাগবে সকল মেডিকেল কলেজে পর্যাপ্ত পরিমাণ শিক্ষক দিতে। বর্তমানে আপনার একটু আগেই যে প্রতিবেদনটি প্রকাশিত হলো যে 105টি মেডিকেল কলেজে যে শিক্ষক আছে প্রয়োজনের তুলনায় তা কম। একটা উদাহরণ যদি এভাবে দেই যে অ্যানাটমি যদি আমি 100টি মেডিকেল কলেজে 3 জন করেও দেই তাহলে আমার কমপক্ষে 300 মেডিকেল কলেজের টিচার দরকার, কিন্তু কমপক্ষে 300 মেডিকেল কলেজের টিচার দরকার, কিন্তু বর্তমানে সেখানে টিচার আছে, টোটাল অ্যানাটমিস্টই আছে বাংলাদেশে 230 জন। এখন এই শিক্ষক সংকট কিভাবে দূর করা যায়? আপনি যে প্রশ্ন করেছেন তার জবাব হলো শুধু বেসিক সায়েন্সে অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি, প্যাথোলজি, মাইক্রোবায়োলজি, ফরেনসিক মেডিসিন, অ্যানেস্থেশিয়া এবং কমিউনিটি মেডিসিনে আমাদের শিক্ষক সংকট সবচেয়ে বেশি। মেডিসিন, গাইনি, সার্জারি এগুলোতে অতটা সংকট নেই। যেসব জায়গায় যেসব মেডিকেল কলেজে অ্যানাটমির টিচার নাই সেখানে সার্জারির টিচারদেরকেও কাজে লাগানো যেতে পারে, ফিজিওলজির টিচার নেই, মেডিসিনের টিচারদের কাজে লাগানো যেতে পারে। তবে মেডিকেল শিক্ষকদের বয়সসীমা 59 না রেখে তাদের বয়সসীমা বৃদ্ধি করা যেতে পারে এবং যারা ইতিমধ্যে রিটায়ার করেছে তাদেরকে আমি মনে করি যে কন্ট্রাক্টে এনে এই প্রত্যেকটা সরকারি বেসরকারি মেডিকেল কলেজে তারা শিক্ষক হিসাবে তাদের দায়িত্ব পালন করতে পারেন। এমনকি যারা বয়সটা যদি 65 পর্যন্ত বেসিক সায়েন্সের যারা তাদেরকে বৃদ্ধি করে দেওয়া যায়, এমনকি কন্ট্রাক্ট নিয়ে আমি যে সমস্ত এরিয়ায় যারা অ্যানাটমি, ফিজিওলজি বা বেসিক সায়েন্সের টিচার, ফরেনসিক মেডিসিন, ইভেন সিভিল সার্জন যারা রিটায়ার করেছেন তাদেরকেও কিন্তু আমরা ফরেনসিক মেডিসিনে কাজে লাগাতে পারি। অ্যানেস্থেশিয়ার জন্য পর্যাপ্ত পরিমাণ ট্রেনিং এর ব্যবস্থা করে এবং ডিগ্রি প্রদানের ব্যবস্থা করা যেতে পারে। আরেকটা বিষয় আমি বলবো যে আমরা একসময় বেসিক সায়েন্সে লেকচারার পদে পরীক্ষা নিয়ে তাদেরকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করতাম। যদি আবারও যারা রিমোট অঞ্চলে আছে সেই সমস্ত চিকিৎসকদের একটা পরীক্ষার মাধ্যমে লেকচারার হিসাবে নিয়োগ দেওয়া যায় এবং তারা যদি 2 বছর বা 3 বছর তারা যদি টিচার হিসাবে অভিজ্ঞতা অর্জন করে, একটা পরীক্ষা দিয়েও তাদেরকে একটা নমিনাল পরবর্তীতে তাদেরকে কোর্সে যাতে সরাসরি তারা ঢুকতে পারে তার একটা ব্যবস্থা করা যেতে পারে। বিদেশে অনেক দেশে আছে শুধুমাত্র ট্রেনিং এর মাধ্যমে 5 বছর ট্রেনিং করে তারা সেই বিষয়ে বিশেষজ্ঞ হয়। আমাদের দেশে কিন্তু দীর্ঘ সূত্রিতা আছে, যেমন ইন্টার্নশিপের পরে 1 বছর অপেক্ষা করতে হয়, তারপরে 5 বছরের কোর্স করতে হয়, সারা জীবনে সে এমবিবিএস পাস করলো 6 বছরে, আবার আরো 6 বছর তাকে পোস্ট গ্রাজুয়েট করতে সময় লাগে। এই বিষয়গুলো আমার মনে হয় যে শিক্ষক তৈরিতে কিছুটা জটিলতা আছে। আমরা সেই জটিলতা দূর করার জন্য ইতিমধ্যেই সরকার একটা কমিটি করেছে। আমি মনে করি যে সেই কমিটিতে একটা নিশ্চয়ই শরফুদ্দিন আহমেদ, আপনি
যে চিত্রটি তুলে ধরলেন তাতে আমাদের মনে হচ্ছে যে আমাদের আসলে শিক্ষকদের সংকট রয়েছে এবং শিক্ষকদের সংকট আসলে কিভাবে দূর করা যায়, কিভাবে শিক্ষক ধরেন অ্যানাটমি, যেহেতু অ্যানাটমিস্ট কম আছে সেহেতু সার্জারির বিশেষজ্ঞরা আসলে অ্যানাটমি পড়াতে পারেন। তো আমাদের কি উচিত ছিল না আগে শিক্ষকদের সক্ষমতা তৈরি করে তারপরে মেডিকেল কলেজগুলির সংখ্যা বাড়ানো? আমরা মেডিকেল কলেজগুলির সংখ্যা বাড়ালাম, শিক্ষক আমাদের নেই, কোনো না কোনো সময় শিক্ষক আসবে, এর মধ্যে দিয়ে যেসব ডাক্তাররা বেরিয়ে যাবেন তারা আসলে কিরকম ডাক্তার হবেন? মানে তাদেরকে দিয়ে কি আপনি আপনার চিকিৎসা করাবেন? এক্ষেত্রে আপনি যে কথাটি বললেন আসলে ঘোড়ার আগে গাড়ি জোড়া, এটা যেন না হয়। আমি মনে করি যে এ পর্যন্ত যে শিক্ষক সংকট আছে সেটা যদি আমরা উত্তরণ করতে না পারি, ভবিষ্যতে আর কোনো সরকারি বেসরকারি মেডিকেল কলেজ তৈরি না করে এর মধ্যে যেখানে শিক্ষক থাকবে না সেই ছাত্রদেরকে অন্য মেডিকেল কলেজে ডিস্ট্রিবিউশন করে যখন তারা আবার সক্ষম হবে তখন সেই মেডিকেল কলেজে আবার ভর্তি প্রক্রিয়া শুরু করতে পারে। সরকার ইতিমধ্যে 4টি মেডিকেল কলেজ কিন্তু বন্ধ করেছে। আরো যে সমস্ত মেডিকেল কলেজে, সেটা সরকারি হোক বেসরকারি হোক, শিক্ষক না থাকলে নতুন করে ছাত্র ভর্তি না করে যখন তাদের আবার সক্ষমতা তৈরি হবে তখন সেখানে অধ্যাপক ডক্টর শারফুদ্দিন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর অধ্যাপক, আপনার কাছে জানতে চাইবো যে এই বিষয়ে আপনার মতামত, আপনি আর কোনো কিছু যুক্ত করতে চান না? পাশাপাশি আমরা একটা জিনিস জানতে চাইবো যে 60% কম শিক্ষক নিয়ে দেশের অনেকগুলো মেডিকেল কলেজ চলছে, চট্টগ্রাম মেডিকেল কলেজের অবস্থা কি সেটি আমরা জানতে চাইবো। যখন আপনার শিক্ষক সংকট থাকে তখন সেই সমস্যার সমাধান আপনি কিভাবে করেন? অধ্যাপক ডক্টর সেলিম জাহাঙ্গীর। ধন্যবাদ আপনাদের। আসলে শিক্ষক সংকট আমাদের মাননীয় উপাচার্য যেটা বলেছেন সেটা একেবারেই সত্য। তবে যেটা হচ্ছে আমাদের যেগুলো পুরনো মেডিকেল কলেজ, 8টা মেডিকেল কলেজ আছে, সেখানে আপেক্ষিকভাবে অনেকটা শিক্ষক স্বল্পতা কম। তবে আমাদের এমবিবিএস কোর্সকে যদি আমরা ভাগ করি, প্রি ক্লিনিক্যাল, প্যারা ক্লিনিক্যাল এবং ক্লিনিক্যাল, আমরা 3টা ভাগে ভাগ করি। তো প্রি ক্লিনিক্যালের মধ্যে যেটা শিক্ষক সংকট সেটা হচ্ছে আপনার অ্যানাটমি ফিজিওলজিতে খুবই সংকট। তারপর প্যারা ক্লিনিক্যালের মধ্যে আপনার ফরেনসিক মেডিসিন, ফার্মাকোলজি, কমিউনিটি মেডিসিন, এখানে খুবই শিক্ষক সংকট। এখন ক্লিনিক্যাল সাবজেক্টে আমরা যেহেতু এক সময় ছিল শুধু আইপিজিএমআর থেকে ডিগ্রি দেওয়া হতো, এখন বঙ্গবন্ধুর আন্ডারে বেশ কয়েকটি পুরাতন মেডিকেল কলেজ এবং নতুন মেডিকেল কলেজে ডিগ্রি দেওয়া হয়। সেখানে আমাদের ক্লিনিক্যাল সাবজেক্টে অনেকটা শিক্ষক এখন আপনার পূরণ হয়েছে। এখন প্রি ক্লিনিক্যালে যেটা সমস্যা হচ্ছে, আমরা ছাত্ররা যখন ডাক্তারি পড়তে আসে তাদের মূল টার্গেটটা থাকে ওরা ডাক্তারি পড়বে, এবং ডাক্তারি পড়তে গিয়ে আপনার তাদের টার্গেট থাকে ওরা কার্ডিওলজি পড়বে অথবা নেফ্রোলজি পড়বে অথবা বড় সার্জন হবে অথবা ক্যান্সার বিশেষজ্ঞ হবে। কেউ কিন্তু প্রথমভাবে স্টুডেন্ট ঢুকে কিন্তু কেউ বলে না যে আমি অ্যানাটমি ফিজিওলজিতে আপনার ডিগ্রি নিয়ে কখনো বাংলাদেশের মেডিকেল শিক্ষায় আমি নিজেকে মনোনিবেশ করব অথবা পড়ব। পরবর্তীকালে বাস্তবতা হচ্ছে যারা ক্লিনিক্যাল সাবজেক্টে পড়ে এবং যারা এই সাবজেক্টে পড়ে তাদের অর্থনৈতিক যে পার্থক্যটা হয়ে যায়, এটা একটা ছাত্র যখন আপনার সামনের দিকে এগোয় তখন সে আসলে ক্লিনিক্যাল সাবজেক্ট দিকে চলে যেতে চায়। আমি মনে করি যেটা মাননীয় প্রধানমন্ত্রীকে শুরু করে মন্ত্রণালয়ে বেশ কয়েকটা মিটিং হয়েছে, একটা কমিটি করা হয়েছে, এটা অনেকটা চিহ্নিত করা হয়েছে এবং মাননীয় উপাচার্য মহোদয় বলেছেন এখানে আসলে আমাদের ইনসেন্টিভ দিতে হবে। সেই ইনসেন্টিভগুলি বিভিন্ন ধরনের। একটা হচ্ছে তাদের মানসম্পন্ন যাতে ক্লিনিক্যাল সাবজেক্টের একটা সমতা রেখে তাদের উপার্জন। দ্বিতীয় কথা হচ্ছে তাদেরকে বয়সটা এখন আমাদের স্বল্পমেয়াদী তাদের বয়সটা বাড়িয়ে দিয়ে দরকার হলে 59 বছরের পরে কোনোভাবে কন্ট্রাকচুয়াল কোনো একটা সার্ভিস করা, যেমন রিটায়ারমেন্টের পরে তাকে একটা 5 বছর অথবা 6 বছর জন্য কন্ট্রাকচুয়াল ওই মেডিকেল কলেজে রেখে দেওয়া। তারপর হচ্ছে তাকে ক্লিনিক্যাল অ্যাটাচমেন্ট, যেমন আমাদের ফার্মাকোলজি, আমি যেমন ফার্মাকোলজির, আমাদের ক্লিনিক্যাল ফার্মাকোলজি পৃথিবীর অনেকগুলি দেশে আছে। এই যে একটা রুগীর সাথে সম্পর্ক থাকা ক্লিনিক্যাল ফিজিওলজিস্ট, তাহলে দেখা যাবে কি ওই ফার্মাকোলজির সে যে ডাক্তার তৈরি হবে সে রুগী দেখতে পারবে এবং রুগীদের সাথে একটা সম্পর্ক থাকবে। আর বেসিক সাবজেক্ট যেটা হচ্ছে সমাজের মধ্যে আমারটা হচ্ছে এদেরকে কখনো অনেকে ডাক্তার হিসেবে স্বীকৃতিও দেয় না, ডাক্তার বলে না। এই বিভিন্ন কারণে আসলে আমার মনে হয় একটা অধ্যাপক ডক্টর সেলিম জাহাঙ্গীর অনেকগুলি বিষয় তুলে ধরেছেন। আমি আবার অধ্যাপক ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরীর কাছে যেতে চাই। ডক্টর মোর্শেদ, আপনি কি মনে করছেন যে কিভাবে এই শিক্ষক সংকটের সমাধান করা যায় বলে আপনি মনে করেন? ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরী। ধন্যবাদ আপনাকে। একটু পিছন থেকে বলতে হয় যে
এই 2009 সালে বর্তমান সরকার আসার পরে সরকারি চিকিৎসা ব্যবস্থায় অনেক চিকিৎসক নিয়োগ দেওয়া হয়েছে। তার আগে আমাদের অনেক বছর ধরে সরকারিভাবে চিকিৎসক নিয়োগটা বন্ধ ছিল প্রায়। এখানে এইবার প্রায় 6000 চিকিৎসককে নিয়োগ দেওয়া হয়েছে বিসিএসের মাধ্যমে। কিন্তু এই যে গ্যাপ ছিল, এই গ্যাপের মধ্যে থেকে আমাদের অনেক চিকিৎসক রিটায়ারমেন্টে চলে গেছেন। এবং আপনারা জানেন মেডিকেল শিক্ষক হতে গেলে একজনকে যে কোনো একটা সাবজেক্টে পোস্ট গ্রাজুয়েশন করতে হয়, তাছাড়া তিনি মেডিকেল শিক্ষক হতে পারেন না। সেটা বেসিক সায়েন্স হোক, প্যারাক্লিনিক্যাল হোক অথবা ক্লিনিক্যাল হোক। সেখানে আমাদের যেসব চিকিৎসক ছিল পোস্ট গ্রাজুয়েট করা, তারা অনেকেই রিটায়ার করে যাওয়ার কারণেই সরকারি মেডিকেল কলেজগুলোতে বেসিক সায়েন্সের চিকিৎসকের স্বল্পতা দেখা দিয়েছে, শিক্ষকের স্বল্পতা দেখা দিয়েছে। কিন্তু সাথে সাথে আপনারা জানেন সিলেট এম এ ওসমানী মেডিকেল কলেজে, শাহজালাল ইউনিভার্সিটি আন্ডারে এবং বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের আন্ডারে বেসিক সায়েন্সে অনেকগুলো পোস্ট গ্রাজুয়েট কোর্স চালু আছে। সেই কোর্স চালু থাকার পরিপ্রেক্ষিতে কিছুটা সংকট আমাদের সরকারি মেডিকেল কলেজে, বিশেষ করে সিলেট মেডিকেল কলেজে সংকট ততটা নেই বললেই চলে আমার মেডিকেল কলেজে। কিন্তু কিছু কিছু সাবজেক্টে যারা ইন্টারেস্টেড হচ্ছে না বা সরকারি চিকিৎসক পড়তে আসছে না, বেসরকারিরা আসতেছে, আসা বেসরকারি মেডিকেল কলেজে তারা চাকরি দিচ্ছে। কিন্তু সরকারি লেভেল থেকে সরকারি ডাক্তাররা ডেপুটেশন নিয়ে পড়তে আসছে না বেসিক সায়েন্সগুলোতে। সেই সব সাবজেক্ট যেমন মনে করেন আমার মেডিকেল কলেজে মেইনলি ফরেনসিক মেডিসিন এবং ফিজিওলজিতে অত্যন্ত বেশি শিক্ষক স্বল্পতা আছে, যেখানে একজন করে আর কি পোস্ট গ্রাজুয়েট টিচার আছেন। কিন্তু তারা কোর্স চালিয়ে যাচ্ছেন, তারা অ্যাসোসিয়েট প্রফেসর, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আছেন। কিন্তু নতুন আর মানে নেক্সট যারা এরা রিটায়ারমেন্টে চলে গেলে, বিশেষ করে আমার এই দুই সাবজেক্টে কিন্তু 2-3 মাসের ভিতরে এই দুইজন রিটায়ারমেন্টে চলে যাবেন, তখন এই দুই সাবজেক্টের সমস্যা প্রকট আকার ধারণ করবে। সেই ক্ষেত্রে আমাদের প্রথম কথা হলো সরকারি চিকিৎসকদের এই বেসিক সায়েন্স পড়ার জন্য, পোস্ট গ্রাজুয়েট করতে ইন্টারেস্টেড করার জন্য কিছু ব্যবস্থা নিতে হবে। যেমন আগেও অনেক চিকিৎসা আমাদের আগের প্রবিসি সাহেব বলেছেন বা আমাদের জাহাঙ্গীর সাহেব বললেন যে আমাদের যে বেসিক সায়েন্সের প্রণোদনা দেওয়া, বেসিক সায়েন্সের আপনার নন প্র্যাকটিসিং অ্যালাউন্স দেওয়া, এবং যারা বেসিক সায়েন্স পড়তে চায় তাদেরকে আপনার যে গ্রামে থাকার যে বাধ্যবাধকতা সেটুকু একটু রিল্যাক্স করে তাদেরকে যদি তারা ইন্টারেস্টেড হয় পড়তে আসার সুযোগ দেওয়া, এগুলা করলে আমার মনে হয় কিছুটা সমাধান। আরেকটা হলো যে কন্ট্রাক্টের কথা অনেকে বলেছেন, যারা পিআরএলে চলে গেছেন তাদেরকে অন্তত 1-2 বছরের জন্য আনলে যে গ্যাপটা এখন আছে, সেই গ্যাপটা আপনার বাই দিস টাইম নতুন পোস্ট গ্রাজুয়েট ডক্টর সেটা ফিল আপ করতে পারে। ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর এবং ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরী যে প্রস্তাবগুলি দিলেন, সেই বিষয়ে ডক্টর শরফুদ্দিন আহমেদের ভাবনা আমরা একটু শুনবো। আমরা একটা বিরতি নিয়ে ফিরছি আপনাদের কাছে। অধ্যাপক ডক্টর শরফুদ্দিন আহমেদ, ডক্টর মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর এবং ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরী যে প্রস্তাবগুলি আমাদেরকে দিয়েছেন, সেটির ব্যাপারে আপনার একটু মন্তব্য শুনতে চাই। যে আমি আসলে প্রথমেই বলেছিলাম যে আসলে 2009-এর পরে এই মেডিকেল কলেজগুলো এসেছে, কিন্তু এর আগের সরকারগুলোর একটা দায়িত্ব বর্তমান সরকার উপর পড়েছে। অনেক চিকিৎসক সংকট ছিল, ইতিমধ্যে 12,000 চিকিৎসক, প্রায় 10,000 নার্স নিয়োগ করে স্বাস্থ্য ব্যবস্থা উন্নয়নের জন্য সরকার যে ব্যবস্থা নিয়েছেন, তার সাথে সামান্য কিছু অতিরিক্ত করলে আমাদের শিক্ষক সংকট দূর করা যাবে। আপনারা জানেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যারা অ্যানাটমি বা ফিজিওলজি বা বেসিক সাবজেক্টে আছে, ফার্মাকোলজি, তাদেরকে আমরা 100% ইনসেন্টিভ দেই। তার বেসিকের 100% তারা পান। যদি 1 লাখ টাকা বেতন হয়, সে এখন 2 লাখ পায়। এমনি করে আমার মনে হয় যে বেসিক সাবজেক্টগুলোতে যদি উৎসাহিত করা যায় পোস্ট গ্রাজুয়েট চিকিৎসক আনার ব্যাপারে এবং তাতে শিক্ষক তৈরিতে, তাহলে তাদেরকে ইনসেন্টিভ দিতে হবে। 1, 2 নম্বর, ওনারা যেমন করে বললেন যে হ্যাঁ আমরা বয়স বাড়ানোর ব্যাপারটা আমি যেমন বলেছি, বয়স বাড়ানো যেতে পারে, অথবা কন্ট্রাকচুয়াল দেওয়া যেতে পারে, অথবা বাইরে থেকে যারা বর্তমানে অবসরপ্রাপ্ত হয়ে বসে আছেন কোথাও, তাদেরকেও আমরা রিকোয়েস্ট করতে পারি অনারি প্রফেসর অথবা অনারিয়াম দিয়ে তাদের কাছ থেকে আমরা চিকিৎসা নিতে পারি। আর পোস্ট গ্রাজুয়েট করার ব্যাপারে যারা গ্রাম অঞ্চলে আছেন তাদেরকে সুযোগ দেওয়া, এবং সরকার কিন্তু পারে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি করতে গেলে সরকারকে ডেপুটেশন দিতে হয়। সরকার যদি বলে এই আগামী 3 বছর আমি এই বেসিক সাবজেক্টেই ডেপুটেশন দেব, ক্লিনিক্যালগুলোতে দেব না, তাহলে অনেকেই কিন্তু বাধ্য হয়ে
এই সাবজেক্টগুলো পড়তে আসবে। তাতে করে আমি মনে করি যে আমাদের শিক্ষক সংকট দূর করা যাবে এবং আমি মনে করি সরকারের সদিচ্ছা আছে। আমরা আমাদের মেডিকেল কলেজগুলোকে পূর্ণাঙ্গ শিক্ষক দিয়ে এবং সমস্ত মেডিকেল কলেজগুলোতে বেসিক এবং ক্লিনিক্যাল সব সাবজেক্টে যাতে শিক্ষক থাকে তার ব্যবস্থা সরকার নেবেন, এটাই আমি আশা করি। ডক্টর মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর এবং ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরী, এই বিষয়ে আপনারা কোনো কিছু যুক্ত করতে চান কিনা? ডক্টর মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর। যে আমি মোটামুটি আমার স্যার এই যেটা বলেছেন সেটাই আপনার ওই পথেই যেতে হবে। সাথে যেটা হচ্ছে আমাদের আসলে ক্যারিয়ার প্ল্যানটা আমাদের একেবারেই ফার্স্ট ইয়ারে যখন একটা ছাত্র ভর্তি হবে তার থেকে আমরা ক্যারিয়ার প্ল্যান নিতে পারি সে ভবিষ্যতে মেডিকেল শিক্ষক হতে চাবেন নাকি কনসালটেন্ট হতে চাবেন। বর্তমানে আপনারা জানেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু দুভাগ হয়েছে, একটা হচ্ছে চিকিৎসা সেবা, আরটা হচ্ছে আপনার চিকিৎসা আমাদের শিক্ষা। সেটা যদি আমরা আরো সামনে অলরেডি ইমপ্লিমেন্টেশনে যাই, আমার মনে হচ্ছে যারা শিক্ষাকে বেছে নেবেন তারা মনে হয় ক্যারিয়ার প্ল্যানটা করতে আরো মানে আগ্রহী হবেন। সাথে যেটা আপনার ইনসেন্টিভ দেওয়ার যেটা বলেছে সেটা যদি মোটামুটি পার্শ্ববর্তী বিভিন্ন দেশে যেভাবে দেওয়া হয় অথবা বঙ্গবন্ধুতে যেটা দিয়েছে সেরকম দিলে আমার মনে হয় অনেক মেধাবী ছাত্র এইসব সাবজেক্টে আসবেন। আমি যেটা ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু মেডিকেল ভর্তির পরেই একটা ছাত্র অ্যানাটমি, ফিজিওলজি, বায়োকেমিস্ট্রি দিয়ে শুরু হয়, আমি মনে করি এটা হচ্ছে মূল ভিত্তি, ফাউন্ডেশন, এবং সেখানেই মেডিকেল শিক্ষক হবে সবচেয়ে মেধাবী শিক্ষক। এই জায়গায় থাকতে হবে যদি আমরা বাংলাদেশের চিকিৎসা শিক্ষায় যদি আমরা মান উন্নত করার জন্য সত্যিকারভাবে যেতে চাই। সেটা হচ্ছে একটা আমি মনে করি খুবই এটা জরুরি ভবিষ্যতের জন্য। এটা আমার অতিরিক্ত এটা এ ব্যাপারে আমার মতামত। ডক্টর মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর, আপনাকে ধন্যবাদ। এই বিষয়ে ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরীকে শুনতে চাইবো। ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরীকে শোনার আগে আমি একটা ছোট্ট 1 মিনিটের বিরতি দিচ্ছি। ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরী। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে বাংলাদেশের যে জনসংখ্যা তার তুলনায় চিকিৎসকদের সংখ্যা এখনো অনেক কম আছে। আমাদের নতুন চিকিৎসক তৈরি করা দরকার, সেটা আমাদের দেশের মানুষের জন্য। কিন্তু মানসম্পন্ন চিকিৎসক বের করা আমাদের জন্য অত্যন্ত জরুরি। যেসব চিকিৎসক বের হয়ে এই সমাজে রোগীদের আসল সেবা, অ্যাকচুয়াল সেবা দিতে পারবে, মানসম্মত সেবা দিতে পারবে, তার জন্য আমাদের চিকিৎসক বের করা দরকার। এটা ঠিক আছে। ঠিক একইভাবে মানসম্মত বের করতে হলে শিক্ষকের প্রয়োজন। যেটা আমি মনে করি যে বেসিক সায়েন্সের যে শিক্ষক স্বল্পতা দেখা দিয়েছে, সেখানে আমার যে সাজেশন হলো যে আমাদের বর্তমানে ডিপিসির মাধ্যমে প্রমোশন হয়, সরকারি ডাক্তারদের কথা বলছি, সেখানে যদি আমরা যে 20% পিএসসির মাধ্যমে যে প্রমোশন বা ল্যাটারাল এন্ট্রি, এটা যদি বেসিক সাবজেক্টে যারা পাশ করে বসে আছে, চাকরি পায় নাই, অথবা কোনো জায়গায় পার্ট টাইম চাকরি করছে, তাদেরকে যদি পিএসসির মাধ্যমে আমরা ল্যাটারাল এন্ট্রি দিয়ে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বা অ্যাসোসিয়েট প্রফেসর লেভেলে আমরা সরকারি মেডিকেল কলেজগুলোতে নিয়ে আসতে পারি, তাহলেও বোধহয় অনেকটা সমস্যার সমাধান হতে পারে। অনেকে পোস্ট গ্রাজুয়েট করে বসে আছে অথবা পার্ট টাইম জব করছে, তারা যদি সরকারি চাকরি যে চাকরি পেয়ে যায়, তাহলে কিন্তু আমাদের এই যে কিছু গ্যাপ আছে সেগুলো সমাধান হয়ে যাবে। সরকারি মেডিকেল কলেজ যেগুলো পুরনো, যে আমরা যে সিলেট এমএজি মেডিকেল কলেজ পুরাতন 8টি মেডিকেল কলেজের মধ্যে একটি, এটি যে শিক্ষক স্বল্পতা তত প্রকট নয়, কিন্তু যেটা সামনের দিকে আসতেছে সেই প্রকটটা যেটা সেটি আপনি বলেছেন ডক্টর মোর্শেদ আহমেদ চৌধুরী। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর মোহাম্মদ সেলিম জাহাঙ্গীর। অধ্যাপক শরফুদ্দীন আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ। একটি বিরতি নিচ্ছি। শাকিব খানকে নিয়ে ছবি নির্মাণ বন্ধের আহ্বান জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। নির্মাতাদের সম্পর্কে গণমাধ্যমে আপত্তিজনক কথা বলার অভিযোগ তার বিরুদ্ধে, তবে শাকিব খানের দাবি চলচ্চিত্র শিল্পের স্বার্থেই তিনি কথা বলেছেন। নোটিশ এখনো আমার কাছে এসে পৌঁছায়নি, তো আমি এখনো তো হাতে পাইনি। নোটিশের প্রেক্ষিতে যে বিষয়টা এসেছে, আমি ওখানে দেখেন উল্লেখ আছে যে আমি বলেছি যে আজকে চলচ্চিত্রের অবস্থা অনেক খারাপ, আজকে ছবির সংখ্যা অনেক কমে গেছে। আজকে যদি পরিচালক সমিতির দিকে তাকান, দেখবেন তাদের অনেক মেম্বার, অনেক পরিচালক, শত শত পরিচালক, কিন্তু ছবি বানাতে পারছে কয়জন পরিচালক। আজকে যদি শিল্পী সমিতির দিকে তাকান, আমার 600-র উপরে মেম্বার, বাট ছবি বানাতে, অভিনয় করতে পারছে কয়জন বা কাজ করছে কয়জন শিল্পী। আজকে প্রযোজক সমিতির দিকে যদি তাকান, দেখবেন যে অনেক প্রযোজক, বাট ছবি বানাতে পারছে কতজন প্রযোজক। তো এরকম সামগ্রিক ইন্ডাস্ট্রির বিষয়ে বলা হয়েছে, এখানে তো কোনো পরিচালক সমিতিকে বা কোনো অ্যাসোসিয়েশনকে খাটো করে তো বলার কিছু হয়নি। এ নিয়ে কথা বলতে আমাদের সাথে আছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন। জনাব বদিউল আলম খোকন, সাকিবের বিরুদ্ধে, সাকিব খানের বিরুদ্ধে আপনাদের আসলে অভিযোগটি কি?
শাকিব খানের বিরুদ্ধে আমাদের অভিযোগ যেটা ছিল সেটা তো শাকিব বললেন, তারপরও আমি বলছি যে প্রথম আলো পত্রিকায় সে বলেছিল যে পরিচালক সমিতির ম্যাক্সিমাম সদস্যই হাতে গোনা 2-3 জন, তার কথাই বলছিল 2-3 জন ছবি তাকে দিয়ে যারা ছবি পরিচালনা করে তারা বাদে বাকি সবাই বেকার। কিন্তু আসলে কি তাই? আসলে কিন্তু তাই না। গত বছরও 60 থেকে 65-70 এইরকম ছবি, এর মধ্যেই ফিগারটা 60 থেকে 65 বা 70, এর মধ্যে যে ফিগারটা একটা ফিগার ছবি রিলিজ হয়েছে। তার মানে সাকিবের যদি 3টা 4টা বা 5টা ছবি ধরেন, বাকি ছবি কিন্তু সাকিবের না, অন্যরা, কিন্তু পরিচালকরা কিন্তু এটা নির্মাণ করেছে, এটা কোনো শিল্পী নির্মাণ করেনি। তারপরেও সাকিব এখানে পরিচালকদেরকে নিয়ে কথা বলেছেন, পরিচালকরা কিন্তু বেকার, এটা আপনি কখনো বলতে পারেন। একটা পরিচালক, আমি যখন বসে আড্ডা মারি এর মধ্যেই কিন্তু আমি আমার গল্পের একটা সূত্র মানে খুঁজে নিই। আমি সকালে ডাবিং করলে বিকালে সমিতিতে এসে আমাদের স্টাডি রুমে বসে আমরা আলাপ আলোচনা করি। আর একটা জিনিস, সাকিব তো অনেক দিন যাবৎ সিনেমায় আছে, সাকিব জানে যে শিল্পীরা একটা নির্দিষ্ট সময়ে একটা নির্দিষ্ট অংশে ছবির কাজদের সাথে তারা জড়িত। একটা ছবিকে 3টা পোর্শনে ভাগ করা হয়, প্রি প্রোডাকশন, প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন। সাকিব এবং তারা অন্য শিল্পীরা কিন্তু ওই প্রোডাকশনের সাথে জড়িত, যেই প্রোডাকশনের ডিউরেশন হলো হায়েস্ট 40 দিন, শুটিং এবং ডাবিং সহ। ওই 40 দিনের অংশটি কিন্তু সাকিব এবং সাকিব সহ অন্য যেসব শিল্পী আছে তারা কিন্তু সংশ্লিষ্টতা আছে। আর বাকি একটা ছবি যদি যত কুইক হোক, 6 মাসের নিচে কিন্তু একটা ছবি মার্কেটে যায় না। যে 6 মাসের মধ্যে যদি মার্কেটে যায় সেখানে 40 দিন, 6 মাসে হচ্ছে 380, 180 দিনের মধ্যে 40 দিন, তার মানে 140 দিন কিন্তু ডিরেক্টররা কাজ করে, ওইখানে কিন্তু শিল্পীরা কাজ করে না। তো 140 দিন যদি সাকিব মনে করে যে শুটিংয়ের অংশে কাজ না করলে বাকি কাজগুলি কি অন্যরা তো করে না, তখন কি তারা বেকার অবস্থায় জীবনযাপন করে? আর ঠিক আছে বেকার, আমি বললাম, আপনি কেন বলবেন? আপনি সাকিব খান তো ডিরেক্টরদেরকে বেকার বলতে পারেন না, কারণ বলতে পারেন না, কেউই আপনার কাছ থেকে কিন্তু মাসোয়ারাও নেয় না। তারপরও আমি বলছি যে এটা বলাটা ঠিক হয়নি। সাকিব যেটা অল ওভার বললো, সে প্রযোজকদেরকেও বলেছে, শিল্পী, আচ্ছা শিল্পী সমিতির শেষ সভাপতি, শিল্পীদের কি বললো এটা শিল্পীরা বুঝবে, আমাদের বলে, কিন্তু আমাদেরকে সাকিব বেকা বলবে কেন? এটা বলাটা ঠিক না। সাকিবকে যে প্রশ্নটা করেছিল, সাকিব সেই প্রশ্নটার উত্তর আগে দে। আমাদের শিল্পী বা প্রযোজক বা পরিচালক নিয়ে তো সেখানে প্রশ্ন করেন, সেখানে প্রশ্ন করছিল আপনার স্ত্রী সন্তানদেরকে নিয়ে গণমাধ্যমে যে ব্যাপারটা আসছে সবাই এটাকে নাটক বলছে, আপনি কি বলেন? তো এইটার সাথে কি শিল্পী বা পরিচালক বা প্রযোজকরা বেকারের উত্তর আসে? এটা সাকিব খান, আপনার কাছে কি মনে হচ্ছে যে সাকিব খান পরিচালকদের হেয় করার জন্য এরকমটা বলেছেন বা এরকমটা বলে থাকতে পারেন যে পরিচালকরা বেকার রয়েছে, নাকি তিনি সার্বিক চলচ্চিত্রের অবস্থাটা বোঝানোর জন্য তিনি এটি বলেছেন বলে মনে হয়? মানে তার চলচ্চিত্র অবস্থা বোঝানোর জন্য সাকিব, এখন যদি এইটা যদি বলি তাহলে কিন্তু এই জিনিসটা সাকিবের উপরই বর্তাবে। চলচ্চিত্রে আজকের এই অবস্থানের জন্য, অবস্থার জন্য কে দায়ী? এটা সাকিবই বলুক। এটা সাকিব কতটুকু এটার সহায়ক এবং কতটুকু সহায়ক না, এটা সাকিব বলতে পারে না। আপনাকে প্রশ্ন করা হয়েছিল যে আপনি অপু এবং আপনার সন্তানের ব্যাপারে গণমাধ্যমে যা আসছে এগুলিকে সবাই নাটক বলছে, সবার মধ্যে তো পরিচালকরা কখনো সাকিবদের ব্যাপারে, আমরাই তো সেখানে বলেছি, আমরা কিন্তু সাকিবকে অনুরোধই করেছি, সাকিব যা হয়েছে তুমি অপুকে তোমার স্ত্রী হিসেবে, পরিচালকদের নিয়ে না সেটি ঠিক আছে, কিন্তু খোকন ভাই পরিচালকদের নিয়ে কথা কিন্তু নায়ক সাকিব খানই প্রথম বলছেন না। অনেকেই এরকম কথা বলেছেন যে হাতে গোনা 2-1 জন পরিচালক বাদে বাকিরা সবাই আসলে চলচ্চিত্র পরিচালক। সাকিব বলছে যে এর আগে কোনোদিনই পরিচালকদেরকে নিয়ে কোনো সাকিব প্রমাণ দেখাক, আইনা দেখাক, এখন তো যদি থাকে ওই রকম যদি বলতে পারে সাকিব যে অমুকরা বলছে, কে বলছে সাকিব পরিচালকদেরকে নিয়ে? কেউ বলে নেই আজ পর্যন্ত। না, আমি শুধু নায়ক সাকিব খানের কথা বলছি না, অনেক চলচ্চিত্র সমালোচকই এই কথা বলছেন। আজকাল যারা চলচ্চিত্র পরিচালনা করছেন তারা আসলে চলচ্চিত্র সমালোচনা। ভাইয়া একটা জিনিস আপনি বুঝে নেন, আমি সমালোচকদের ব্যাপারটা যাচ্ছি না, আমি এখন পরিচালক সমিতির মহাসচিব, আমি যখন একটা কথা বলবো এটাকে কিন্তু কুট করা হবে। আমি ব্যক্তি বদুল আলম খোকন অ্যানাদার থিং, যেটা এখন সাকিবরাও ভুল বুঝছেন, সাকিবের বক্তরাও ভুল বুঝছেন যে বদিউল আলম খোকন সাকিবের সাথে লেগে গেছে।
আমি কিন্তু সাকিবের সাথে আমরা আপনার কথা বুঝতে পারছি খোকন ভাই, আপনি মনে করছেন সাকিব খানের এই কথা বলা উচিত হয় নাই এবং সেই কথা বলার পরে তার দুঃখ প্রকাশ বা অন্য কোনো সম্মানজনক সুরাহা তার করা উচিত। জনাব বদিউল আলম খোকন, আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজন।